রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ঈদের দিনের অতিরিক্ত ভিড়, কসাই সংকট ও পারিবারিক ব্যস্ততা এড়াতে অনেকেই দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন কোরবানির জন্য। আবার অনেক পরিবার তাদের ঐতিহ্য ধরে রাখতেও দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন। সব মিলিয়ে আজও বিভিন্ন এলাকায় কসাইদের কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত জানাচ্ছেন মামুন হোসাইন। ইসলামী রীতি অনুযায়ী ঈদুল আজহায় পশু কোরবানির সময় থাকে ৩ দিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী কোরবানি করা যায়। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় পশু কোরবানি ও মাংস কাটার দৃশ্য। বিশেষ করে পুরান ঢাকার অলিগলিতে চলছে কসাইদের ব্যস্ত সময়। অনেকেই বলছেন ঈদের দিনের অতিরিক্ত চাপ, আত্মীয় স্বজনের আনাগোনা এবং কসাই সংকটের কারণে দ্বিতীয় দিন কোরবানি করছেন তারা। ঈদের পরের দিন কসাইগুলো একটু ফ্রি থাকে, কাজ করতে আরাম হয়, একটু শান্তিভাবে কোরবানিটা করা যায়। এই কারণে ঈদের পরের দিনে আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে করতে করতে। ৩ দিন কোরবানি করা যায়, জিলহজ মাসের ১০, ১১ এবং ১২ তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত। ঈদের পরের দিন আমাদের কসাইটা একটু ইজিলি পাওয়া যায়, তখন রিল্যাক্স মতো দেওয়া যায় কোরবানিটা। কসাই বলেছিল হাতে কাজ আছে, কালকে করবে। পুরান ঢাকায় কোথাও কোথাও পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ঈদের পরের দিন কোরবানি করছেন অনেকেই। পুরান ঢাকায় আপনার ঈদের পরের দিন ঈদে সচরাচর ঈদের পরের দিনে কোরবানিটা আমরা দিই। এটা আমাদের ওল্ড টাউনে প্লাস আমাদের ফ্যামিলি চিরাচরিত নিয়ম হয়ে গিয়েছে। অন্যদিকে কসাইরা বলছেন প্রথম দিনের তুলনায় চাপ কিছুটা কম থাকলেও কাজের ব্যস্ততা এখনো রয়েছে। খুবই বেশি হয়, বড় বড় গরু হয় ঈদের পরের দিন। কসাই পাওয়া যায় না, অনেক জায়গায় গরু ফালাইতে পারে না, তাই ৩ দিন কোরবানি দেয় আর কি। ঈদের দিন কাটছি ২০-২৫টা, আজকে মনে করেন যে 2টা করছি কাজ, আরো ৮-10টা বাকি আছে। ধর্মীয় বিধান মেনে আগামীকাল পর্যন্ত চলবে পশু কোরবানি। মামুন হোসাইন, ৭১, ঢাকা। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশুর চামড়া বেচাকেনা। তবে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া না পাওয়ায় অভিযোগ ট্যানারি মালিকদের। রাজধানী সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আজও পোস্তায় আসছে কোরবানির পশুর চামড়া। তবে চামড়া সংগ্রহের পরিমাণ তুলনামূলক কম। আড়ত মালিকরা বলছেন গত বছর ৯০ লাখ চামড়া সংগ্রহ হলেও এবার ১ কোটি চামড়া কেনার লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু প্রত্যাশার তুলনায় কম চামড়া আসায় সেই লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ফরিয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন সংরক্ষণে লবণের দাম ও পরিবহন ব্যয় বাড়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। এদিকে ট্যানারি মালিকদের আশা আগামী ১ থেকে ২ দিনের মধ্যে ঢাকার বাইরের লবণজাত চামড়া আসতে শুরু করলে সংগ্রহ কিছুটা বাড়তে পারে। ১৪০০, ১৫০০, ২,০০০ টাকা বিক্রি করছি, ৩,০০০ টাকা বিক্রি করছি। এইবার বাজার বহুত খারাপ কেন এটা জানতে চাই। কোম্পানিরা নিতে চায় না, কোম্পানি নাই, খরিদ্দার নাই, বেচবেন কার কাছে বলেন? এই ব্যবসা অ্যাকচুয়ালি এটা ধ্বংস হয়ে গেছে, বাদ এটা আর উঠা যাবে না। এটা ব্যবসায়ীরা ট্রেনারি মালিকরা করছে এটা। এই করে মাল নিছি আর মালে পাইনি, মাল লোক নাই, লবণ নাই। ঈদের দিন বিকেল থেকেই নাটোরে বড় চামড়ার মোকামে কাঁচা চামড়া নিয়ে আসতে শুরু করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ এবারও ঠিকঠাক দাম পাননি তারা। যদিও আড়তদার ও চামড়া ব্যবসায়ীদের দাবি সরকার নির্ধারিত দামেই চামড়া কেনা হচ্ছে। এবার গতবারের চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হবে। বুলবুল আহমেদের প্রতিবেদন। ঈদের দিন নাটোরের গ্রামে গ্রামে ঘুরে কাঁচা চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের কাছ থেকেই মূলত চামড়া কেনেন আড়তদার আর মৌসুমি ব্যবসায়ীরা। সেই মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনলেও নির্ধারিত দামে বিক্রি করতে পারেননি। চামড়া বাবদ আমাদের খরচ পড়েছে গরুতে ৭০০ টাকা করে কিনতে, আর খাসিতে পড়েছে আপনার ৩০ টাকা মতো। ৫ পিস মালই নিয়েছি, ৪ পিস বিক্রি হয়েছে আর ১ পিস হচ্ছে না। দাম ভালো না, বেচা হচ্ছে না। আইনে তো রেখে দিছি, ব্যাপারে এখনো আসে নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে চামড়া ব্যবসায়ী আর আড়তদাররা বলেন সরকার নির্ধারিত দামেই চামড়া কেনাবেচা করছেন তারা। বেশিরভাগ মাল কাটা পড়ছে, বুঝলেন, কাঠমাল। আর কাঠমাল তো মনে করেন সব বাদে চলে যায়। কাঠমাল তো আমরা ২০ টাকাও বিক্রি করতে পারি না। টুকটাক চামড়া আসা শুরু হয়েছে, কেনাবেচা চলছে। গরুর চামড়া, ভালো চামড়াটা আমরা দেখছি নিচে ৫০০, ১ নাম্বার যেটা গরুর চামড়া নিচে ৫০০, উপরে
800, 850, 900 পর্যন্ত এখন পর্যন্ত বেচা কিনা চলছে। এবছর নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়তে প্রায় 10 থেকে 12 লাখ পিস চামড়া কেনা বেচার লক্ষ্য নির্ধারণ করেছেন দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথের চামড়া আড়ত মালিকরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। পশুর হাটের বর্জ্য অপসারণে যেসব ইজারাদার অবহেলা করেছেন তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। একই সাথে তারা জরিমানার আওতায় আসবে বলেও জানিয়েছেন তিনি। সকালে শাহজাহানপুর কলোনি সংলগ্ন কোরবানির হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখার পর একথা বলেন তিনি। এদিকে 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে রাজধানীর ঢাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে 2 সিটি কর্পোরেশন। গেল 24 ঘন্টায় 19 টন বর্জ্য অপসারণের তথ্য দিচ্ছে সিটি কর্পোরেশন। তবে এখনও রাজধানীর অনেক এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। সম্পূর্ণ কাজ ক্লিয়ার করে আমরা এখানটা বিদায় নেব। গলিতে যে বাসাবাড়ির ময়লাগুলা ওনারা যদি আমাদের একটু হেল্প করতো, সহযোগিতা করতো, তাহলে একটু ভালো হতো। হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাটগুলো তারা পরিষ্কার করার কথা। এখানকার বর্জ্য, এখানকার অ্যাটলিস্ট তাদের বাস টাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজারীবাগে, সেখানে লক্ষ লক্ষ বাস। এইগুলো তো এইভাবে হয় না। তা আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। তারপর এখানে দেখেন হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে, আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। তো এই সমস্ত বিষয় ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো। ঈদের দ্বিতীয় দিনের বর্জ্য ব্যবস্থাপনার খোঁজ রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ। যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের বেঁধে দেয়া যে সময়, সেই সময়ে রাজধানী কি পরিষ্কার হলো কিনা, কি বলছেন সবাই? অদিতি, আমি এই মুহূর্তে আছি উত্তরা সেন্ট্রাল যেই মেট্রো স্টেশনটি আছে সেই মেট্রো স্টেশনে। সেই মেট্রো স্টেশনের নিচেরটা কিন্তু এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, এখনও পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। একটু আগে উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি আমার সাথে কথা বলেছেন, উনি বলেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং ইজারাদারদের যে শর্ত দেওয়া ছিল যে হাটের ইজারার শর্ত হিসেবে তাদের ছিল যে হাট কার্যক্রম শেষ হওয়ার পর তারা সেই জায়গাগুলো পরিষ্কার করবে, সেটা কিন্তু করা হয়নি। এই মেট্রো স্টেশনের নিচে গরু চলে এসেছিল, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন সেই মেট্রো স্টেশনের নিচের যে ঘাসগুলো ছিল, যে সৌন্দর্য বর্ধনের যে বিষয়গুলো ছিল, সেগুলো কিন্তু ব্যাহত হয়েছে। কিন্তু সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন যে তারা ইজারাদারদের অপেক্ষায় থাকবে না, তারা তাদের যে ফোর্স আছে, তাদের যে কর্মচারীগুলো আছে, তাদের দিয়ে সেই পরিচ্ছন্নতা কার্যক্রমটি চালিয়ে যাবে। এখানে একটু আগে দক্ষিণের যে প্রশাসক যিনি বললেন যে হাটের ইজারা দেওয়া হয়েছে একটি জায়গা কেন্দ্র করে, কিন্তু সেটার প্রসার অনেক বেশি হয়েছে, যেটা আসলে অনেকটা শর্তভঙ্গের মধ্যে পড়ে। সেগুলো তারা ভবিষ্যতে বিবেচনা করে দেখবে যে হাটের ইজারায় যারা নিচ্ছে তারা এই শর্তগুলো ঠিকমতো মানছে কিনা। তো এমনটাই হয়েছে যে এই হাটের এই উত্তরার মেট্রো স্টেশনের পাশে যে হাটটা হয়েছিল সেগুলো ছিল ওই পশ্চিম দিকে, কিন্তু হাটের বিস্তারটা পুরো মেট্রো স্টেশন থেকে শুরু করে পুরো আশপাশের রাস্তায় বিস্তার করেছে, যার কারণে কিন্তু এই জায়গাগুলোতে বর্জ্যগুলো বেশি ছড়িয়ে ছিটে গিয়েছে এবং সেগুলোকে সামাল দিতে গিয়ে বা পরিষ্কার করতে গিয়ে সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী আছে তারা খুব বেগ পেতে হচ্ছে। এই ছিল। তবে আপনি যেটা জানতে চেয়েছেন যে ঠিকমতো 72 ঘন্টার মধ্যে হবে কিনা, তবে আমরা দেখছি যে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় সিটি কর্পোরেশন অনেকটাই এগিয়ে যাবে। অদিতি, ধন্যবাদ সবুজ। আপনার কাছ থেকে আমরা দ্বিতীয় দিনের বর্জ্য ব্যবস্থাপনার খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, উত্তর সিটির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। কোরবানির পর নির্ধারিত সময়ের মধ্যে দেশের বেশিরভাগ বড় শহরের বর্জ্য সরিয়ে ফেলা হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা জানান, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ উদ্যোগ ছিল প্রথম থেকেই। এখনও 2-1 জায়গায় যে বর্জ্য রয়েছে তা সরানোর জন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখা হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে পরিচ্ছন্নতার কাজ করছে খুলনা সিটি কর্পোরেশনের কর্মীরা। সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকার বর্জ্য দ্রুত সরানো হয়েছে, পাশাপাশি দেয়া হয়েছে জীবাণুনাশক। নগরীর 31টি ওয়ার্ডে 772 জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে 82টি ভারী যানবাহন ও প্রায় 600 ভ্যান। কুরবানি দেওয়ার পর ব্লিচিং পাউডার ইউজ করছে যথাযথভাবে, যেগুলো আদেশগুলো দেওয়া হয় সবাই সঠিকভাবে পালন করছে। কয়েক জায়গা এলাকায় খেয়াল করছি যে ওখান থেকে বর্জ্য দুপুর থেকে সরানো শুরু হয়েছে। সিটি কর্পোরেশন থেকে তাদের উদ্যোগের কোনো কমতি নেই, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন। খুলনা সিটি কর্পোরেশনের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই নগরীর অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। গরুর বর্জ্য যেন ড্রেনে না ফেলেন, বিশেষ করে ভুঁড়ি, রক্ত না ফেলেন, কারণ এগুলি পচনশীল, দুর্গন্ধ ছড়াবে, পরিবেশ নষ্ট করবে। আমরা সে কারণে বলি, আমরা ব্লিচিং পাউডার দিয়েছি নগরীর সব জায়গায়। বরিশাল নগরীতে কোরবানির পশু জবাইয়ের জন্য 700 পরিচ্ছন্নতা কর্মী 30টি ওয়ার্ডে কাজ করছেন। নগরীতে যারা কোরবানি দিয়েছেন তারা পশু জবাই দেওয়ার পর সিটি কর্পোরেশনের সরবরাহ করা ব্যাগে বর্জ্য অপসারণ করেছেন। গরু যখন জব দেওয়া হয়েছে, সাথে 1 ঘন্টার ভিতরেই বস্তা ব্লিচিং পাউডার দিয়ে গেছে, আর বইলে গেছে এক জায়গায় রাইখে দিতে। তারপর তারা এসে সাথে সাথে ট্রাক নিয়ে এসে নিয়ে গেছে। সব জায়গায় বর্জ্য ব্যবস্থা খুব সুন্দর আছে আর কি, কোনো সমস্যা হয় না, পরিবেশের সুন্দর আর কি, আমাদের বরিশাল শহরটা আর কি অন্তত। এদিকে রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করে নতুন রেকর্ড করেছে সিটি কর্পোরেশন। রাশিক প্রশাসকের ঘোষণা ছিল 6 থেকে 8 ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন হবে রাজশাহী। 1270 জন পরিচ্ছন্নতা কর্মী নিরলস প্রচেষ্টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। হাসিবা আলী বর্ণা, 71। ন্যায্য মূল্য না পাওয়ায় চট্টগ্রামে প্রায় 5000 চামড়া ময়লার ভাগাড়ে ফেলে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। পরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তা সরিয়ে দিয়েছেন। যদিও আড়তদাররা দাবি করেছেন ঠিকঠাক সংরক্ষণ না করায় চামড়াগুলো নষ্ট হয়েছে। আর প্রশাসনের কর্মকর্তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার চামড়া অনেক কম নষ্ট হয়েছে। বাবুন পালের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দাম না পাওয়ায় চট্টগ্রামের চামড়ার পাইকারি বাজার আতুরার ডিপোর আড়তের পাশে 1200-এর বেশি চামড়া ভর্তি 2টি ট্রাক ফেলে রেখে যায় মৌসুমি ব্যবসায়ীরা। পাশে চামড়ার মোকামের সামনেও পড়ে থাকতে দেখা যায় আরও 1000-এর বেশি চামড়া। নাজিরহাট থেকে 16,000 টাকা দিয়ে 2টি ট্রাক ভাড়া করে আনা হলেও মৌসুমি ব্যবসায়ীরা ভাড়া না দিয়ে কিছু না বলে চলে যান। নাজিরহাট থেকে আনছি ভাড়া নিয়ে, মানে 10,000 টাকার দর ভাড়া আমাদের, তো ভাড়াটি টাকা না দিয়ে চলে গেছে, মাল রেট কম দেয়। আমাদের টাকা পয়সা দেয় না, 12-16,000 টাকা। এখন তার মালিক মূল্য দিয়েছে 50 টাকা দরে বিক্রি হতেছে, এখন কে চামড়া কিনতেছে না। পরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ক্রেন দিয়ে পরিষ্কার করে নিয়ে যায় চামড়াগুলো। আনার পরে এখানে যারা ব্যবসায়ী আছে ওরা রিজেক্ট ঘোষণা করে, তখন ওরা এটা নিয়ে যাওয়ার থেকে ফেলে দিয়ে যাওয়া ওনারা ভালো মনে করেন, কারণ নিয়ে যেতে হলেও ট্রান্সপোর্ট খরচটা আছে। এদিকে চামড়া সংগ্রহের পর তা সংরক্ষণে ব্যস্ত থাকতে দেখা যায় শ্রমিকদের। চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রতিটি চামড়ায় দেয়া হচ্ছে 7 থেকে 8 কেজি লবণ। ঢাকার বিভিন্ন ট্যানারিতে পাঠানোর আগে আতুরার ডিপোর আড়তগুলোতে চামড়াগুলো রাখা হবে 15 থেকে 20 দিন। আমাদের কাজ এগুলো লেসকাল ফালানো এবং লবণ দেওয়া। লেসকান যদি ফেলে দেয় ভালো করে, তাহলে এইটা 3 মাস থাকবে, এটা আবার লবণ দিতে হবে না। চামড়াগুলো আসছে, আমরা কয়েকজন খরিদ্দার আছি, যে চামড়া আসছে চামড়ার পেশারটা আমরা নিতে পারি নাই। এবার চট্টগ্রামে চামড়া সংগ্রহের টার্গেট 4 লক্ষ। চট্টগ্রাম নগরীতে কোরবানির দ্বিতীয় দিন পর্যন্ত 1,70,000 চামড়া সংগ্রহ হয়েছে। বাকিগুলো উপজেলা পর্যায়ে সংরক্ষণ করা হয়েছে জানান ব্যবসায়ীরা। এই চামড়াগুলো ঢাকা নিলে ঢাকার ট্রাক ভাড়া, আড়ত ভাড়া সব মিলিয়ে আমাদের 770 থেকে 780 টাকা খরচা পড়ে। চট্টগ্রামে এক সময় 22টির বেশি ট্যানারি থাকলেও এখন আছে মাত্র 1টি। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হবে না বললেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে তিনি আরও বলেন, সব নিয়োগ যোগ্যতার ভিত্তিতেই হবে। তিনি জানান, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির প্রেক্ষিতে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আমাদের সার্কুলার সরকার এবং স্কুল থেকে তিনি পাস করেছেন। তার একটা নিঃসন্দেহে নিজস্ব একটা কি বলবো আর্ট একটা আকাঙ্ক্ষা থাকবে যে তার মাটির যে কাজটা যোগ্যতার সঙ্গে প্যাশন দিয়ে ভালোবাসার সঙ্গে সেই কাজটা করা। জিয়াউর রহমান বেঁচে থাকলে আগ্রাসন সহজ হতো না বলেই তাকে জীবন দিতে হয়েছে। তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া একই পথে হেঁটে দেশ রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকারের 3 মাসে সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিরোধী দল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। চলার পথে কোনো ভুল হলে তা সংশোধনে বিরোধীদের কাছে সহযোগিতার প্রত্যাশাও জানান রিজভী। ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, তাকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কঠিন এবং নির্মম নীল নকশা প্রণয়ন করে 1981 সালের 30শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। এই দেশটাকে আবারও আধিপত্যের থাবায় বন্দি করে রাখার জন্য। কিন্তু তার সহধর্মিণী অমিত বিক্রমে গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করেছেন নিরাপোষভাবে, সংগ্রাম করেছেন আপোষহীন ধারায়, সংগ্রাম করেছেন সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে। একটি সিট পাওয়া যেন সোনার হরিণ। শয্যা পেতে রোগীদের অপেক্ষা একজনের সুস্থতা অথবা কারো মৃত্যুর জন্য। লোকবলের অভাবে চালু করা যায়নি অনেক বিভাগ। এরই মধ্যে অনেক যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীদের ভোগান্তি চরমে। এই চিত্র খুলনা বিশেষায়িত হাসপাতালের। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের 8ম পর্ব, ছবি তুলেছেন এসএ বাপ্পি। খুলনা বিশেষায়িত হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আউটডোরের চিত্র এটি। প্রতিদিন 100-র বেশি হৃদরোগী আসেন, যাদের 30 থেকে 35 জনের জরুরি ভর্তির প্রয়োজন হয়। কিন্তু নিরুপায় হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ কার্ডিওলজি বিভাগে মোট শয্যায় 30টি। একটা পেশেন্ট অ্যাকিউট এমআই বা একটা অ্যারিথমিয়া নিয়ে আসলো, আমার জরুরি বিভাগে এইটা ম্যানেজ করার মতো সব ধরনের ফ্যাসিলিটি নাই। আমরা চাইলেই সবসময় রোগী ভর্তি করতে পারি না। হাসপাতালটি 2টি ক্যাথ ল্যাবের একটি বিকল হয়ে গেছে। আরেকটি ক্যাথ ল্যাব দিয়ে সপ্তাহে মাত্র 2 দিন চলে অস্ত্রোপচার। ফলে রোগীদের হাসপাতাল ছাড়তে দেরি হয়। টেকনোলজিস্ট মাত্র একজন। 2টা ক্যাথ ল্যাবের একটা তো দীর্ঘদিন যাবৎ নষ্ট, আর একটা চালু আছে, সেটাই আমরা সপ্তাহে 2 দিন কাজ করতে পারি। এই হসপিটালের জন্মলগ্ন থেকে একজন রেডিওগ্রাফের দ্বারা এই কাজ চলতেছে। উনি অসুস্থ হলে আমাদের দ্বিতীয় কোনো ম্যান পাওয়ার নাই যে আমাদেরকে এই সার্ভিসটুকু দিবে। অফিস আওয়ারের বাইরে আসলে কোনো রুগীরা আসলে ইমার্জেন্সি ভর্তি করা যায় না, তারা আমি চিকিৎসা কীভাবে দিব। এই যখন অবস্থা, তখন হার্ট অ্যাটাকের রোগীরা প্রথমে বেসরকারি হাসপাতালে, কিংবা যাদের আর্থিক সামর্থ্য নেই তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আর স্বজনরা ছোটেন বিশেষায়িত হাসপাতালে সিরিয়াল আর ভর্তির তদবিরের পেছনে। হ্যাঁ, সিরিয়াল দিতে হয়েছে, একটু সমস্যা তো হয়েছে, পাওয়া যায় না তো সিট। কোনো অসুস্থ হয়েছে, আমরা 250 বেডে নিয়ে গেছি। নিয়ে যে আমরা 10 দিন ভর্তি ছিলাম পিসিইউতে। হার্ট অ্যাটাক করছে, 26 নম্বর সিরিয়াল, সেই মুহূর্তে আমরা জমা দিতে আইছি। রোগীর হাতে হার্ট অ্যাটাক করেছিল। এখন এখানে নিয়ে আসি সিরিয়াল দিতে, যে সিরিয়ালে যদি যেদিন ডাকবে সেদিন আসবো। আল্লাহ যদি নিয়ে যায় তাই তার কিছু করার নাই। প্রত্যেক দিন আমরা রোগী নিতে পারি হচ্ছে 4 থেকে 5টা। আর যদি কোনো রোগী মারা যায় বা স্বেচ্ছায় চলে যায়, সেক্ষেত্রে আমরা যারা খারাপ থাকে তাদেরকে নিতে পারি। কিডনি ডায়ালাইসিসের 27টি মেশিনের 9টি নষ্ট। ফলে ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। 18টা মেশিন দিয়ে আমরা 3 শিফটে এখানে ডায়ালাইসিস দেওয়ার চেষ্টা করছি। নামে 250 শয্যার বিশেষায়িত হাসপাতাল, কিন্তু 16 বছরে চালু হয়েছে মাত্র 216টি শয্যা। হাসপাতালটিতে কোনো অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এমনকি সহকারী অধ্যাপকের পদ নেই। লোকবলের চরম সংকটে চালু করা যায়নি অনেক বিভাগ। ওপেন হার্ট সার্জারির অংশটা চালু করা যায়নি। সিআর মেশিনটা অচল হওয়াতে নিউরো সার্জারি, অর্থোপেডিক এবং ইউরোলজির অনেক জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে না। হাসপাতালটির লোকবল এবং যন্ত্রপাতির সংকট সমাধান করা গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বিশেষায়িত রোগের সেবা এখানে সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। রেজিস্টার খাতায় ভর্তি ইচ্ছুক রোগীদের তালিকা দেখলে বোঝা যায়
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র সরকারি বিশেষায়িত এই হাসপাতালটিতে একটি সিট পাওয়া যেন সোনার হরিণ। বাস্তবতা হলো একটি সিট পেতে রোগীকে অপেক্ষা করতে হয় আরেকজন রোগীর সুস্থতা অথবা মৃত্যুর জন্য। এর মধ্যে অনেক যন্ত্রপাতি বিকল হওয়ায় কষ্টই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এখানে আসা রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। হিমেল মাহবুব, ৭১, খুলনা। ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পাশাপাশি নগরবাসী আজ বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে তাদের সরব উপস্থিতি দেখা গেছে। আজ ঢাকার চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, সোহরাওয়ার্দী উদ্যান, জিয়া উদ্যান, শিশু মেলা ও নব থিয়েটার, লালবাগের কেল্লা দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। এছাড়া ঢাকার আশেপাশে আহসান মঞ্জিল সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে জড়ো হয়েছেন অনেকে। আসছি বাচ্চারা দেখে একটু আনন্দ পাবে, প্রাকৃতির সাথে একটু মিশে যাবে। আমাদের প্রাণীদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এসেছি। ও ছবিতে যেগুলো দেখেছে, বইয়ের মধ্যে সেগুলো সরাসরি দেখছে, সেগুলোতে ওর আরো বিনোদন হচ্ছে এবং শিখতেও পারছে অনেক কিছু। নগরবাসীর ঘোরাঘুরির খবর নিয়ে চিড়িয়াখানা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? অদিতি, দুপুর হয়ে গেছে কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু কমেনি, বরং আরো বেড়েছে। আপনি যদি বলি যে সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে একের পর এক দর্শনার্থীরা আসছেন চিড়িয়াখানাতে এবং বেশিরভাগই সবাই পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, তবে শিশুদেরকে নিয়ে এসেছেন এমন সংখ্যায় বেশি এবং তারা অভিভাবকরা যেমনটি জানাচ্ছিল যে তারা তাদের শিশুদেরকে প্রাণীদের সঙ্গে বাস্তব যে চিত্র সেটাকে তুলে ধরার জন্য, তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য তারা শিশুদেরকে নিয়ে এসেছেন। এবং আমরা এখানে যেখানে আছি, আপনার নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মূল যে আকর্ষণ আজকের চিড়িয়াখানার যে ঈদের পরে মূল যে আকর্ষণ, যে অ্যালবিনো জাতের যে মহিষ যার নাম ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আসলে এখানকার দর্শনার্থীরা বেশি ভিড় করেছেন এবং তারা বলেছেন তারা কেউ পরিবারকে নিয়ে এসেছেন। এবং আমরা তো সবগুলো খাঁচার সামনে দেখেছি যে অনেক বেশি মানুষজন আছে, তবে এই যে মহিষকে দেখার জন্য সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মানুষ বেশি। আমরা একটু কথা বলতে চাই, আমরা সরাসরি আছি এইখানেই কেন এসেছেন, মানে বিশেষ করে কি দেখতে এসেছেন আপনারা? বিশেষ করে ওই যে সাদা মহিষ যেটা ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিত, ওইটা দেখার জন্য আসছি। আমাদের পরিবার সহ সবাই আসছি, খুব আনন্দ লাগছে, মজা লাগছে। আচ্ছা, আপনি এমনিতে তো দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, বাস্তবের সঙ্গে কেমন দেখছেন, মিল কেমন? হ্যাঁ, বাস্তবের সঙ্গে অনেকটাই মিল, পুরোটা তো মিল থাকবে না, অনেকটা মিল আছে। জি জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো যেমনটা শুনছিলেন অদিতি, যে সকালের পর থেকেই কিন্তু আমরা দেখছি যে এখানকার দর্শনার্থীরা এখানে আসছেন, যদিও অন্যান্য যে খাঁচাগুলো রয়েছে যেমন বাঘ, সিংহ, কুমির, জলহস্তি, সেগুলো তো আকর্ষণের জায়গা ছিলই, তবে সব কিছু আকর্ষণকে ছাপিয়ে এই যে অ্যালবিনো জাতের যে মহিষ আছে সেখানে আসলে যারা দর্শনার্থীরা আছে তারা বেশি এসেছেন। এবং এখানকার যারা অভিভাবক আছে, অভিভাবকরা বলেছেন যে তারা শুধুমাত্র যে রাজধানী থেকে এসেছে তেমনটি নয়, রাজধানীর আশেপাশের বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি, আমরা শুনেছি তাদের কাছে এমন হয়েছে যারা গাজীপুর থেকে এসেছে, ফরিদপুর থেকে এসেছে, শুধুমাত্র যে তাদের যে পরিবার আছে পরিবারের সাথে তারা যেমনটি পরিবারের শিশুরা দেখতে চেয়েছে, এক ধরনের তাদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, সেই জায়গা থেকে এসেছে। আমি একটু কথা বলতে চাই, আপনার তো চিড়িয়াখানায় কাকে নিয়ে এসেছেন? পুরো পরিবার নিয়ে এসেছেন? পরিবার নিয়ে এসেছি। আমার ছেলে আজকে জাফলং যাওয়ার কথা ছিল, গত ঈদে পরিকল্পনা করছিল ঈদে জাফলং যাবো, কিন্তু জাফলং ক্যান্সেল করে শুধু ডোনাল্ড ট্রাম্প মোবাইলে দেখে ভাইরাল হয়েছে, তার জন্য এখানে দেশে আসছে, তার জন্য নিয়ে আসছি। নাহলে আজকে সিলেট যাওয়ার পরিকল্পনা ছিল, ডোনাল্ডকে দেখার জন্য চিড়িয়াখানা আসছি নরসিংদী থেকে। জি জি। তো অদিতি, যেমনটি শুনছিলেন যে সব কিছুকে আসলে ছাপিয়ে কিন্তু এই অ্যালবিনো জাতের যে মহিষ সেটাকে সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসেছেন। তো পুরো আসলে চিড়িয়াখানাতেই আসলে উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। এই ছিল অদিতি, জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। যেমনটি আপনি বলছিলেন শাহরিয়ার, বেলা বাড়ার সাথে সাথে বরং সেখানে ভিড় আরো বাড়ছে। আপনি আছেন, খবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের সাথে, জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত ছিলেন তিনি। ঈদের পরদিনই ছুটি কাটাতে কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। এই মুহূর্তে প্রচণ্ড তাপদাহ কক্সবাজারে,
সৈকতের বালি, বাতাস, পানি সবই গরম। এর মধ্যেও পর্যটকরা মেতেছেন ঈদের আনন্দে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সৈকতের হাওয়া এখন গরম, পা রাখা যায় না তপ্ত বালিতে। ছাতার নিচেও শান্তি নেই, তবু এই গরমেও কক্সবাজারের বালিয়াড়ি জুড়ে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকরা বলছেন সমুদ্র তাদের সব ক্লান্তি ও দুঃখ ম্লান করে দেয়। আমরা লাস্ট 2 দিন রাতে বেলা এসেছি। রাতের সৈকতটা হচ্ছে ঢেউয়ের একটা যে আওয়াজ, সেটা খুব অসাধারণ ছিল। লাবণী বীচ, সুগন্ধা বীচ, ওই পাশে আপনার রামু গিয়েছিলাম, মহেশখালী, এই সব জায়গায়। ঈদের আনন্দটা আরো বেশি উপভোগ করতেছি ব্রাজিলের জার্সিটা গায়ে দিয়ে। এরই মধ্যে সৈকতে পর্যটকরা স্নানে মেতেছেন, জেট স্কি নিয়ে ছুটে বেড়াচ্ছেন নীল জলে, ঘোড়ায় চড়ছেন, হাসি আনন্দের সময়টুকু ক্যামেরায় বন্দি করছেন। আর ঈদে সবাই আসছি আমরা, পরিবেশও ভালো, সবকিছুই ভালো, সব মিলিয়ে ভালো লাগছে। কক্সবাজারটা আসলে ভালো লাগে আমাদের, তো আসলে ঘোরার জায়গা বলতে এই কক্সবাজারটাই। বাচ্চাদের বিশেষ করে সুইমিং আর বিচ এরিয়া তো অবশ্যই ভালো লাগে, বাচ্চারা বিচে, আমরা ঘুরতেছি। পর্যটকদের আনন্দ নিরাপদ করতে সৈকতে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে সিসেফ লাইফগার্ডের কর্মীরা। পাশাপাশি পর্যটক হয়রানি রোধে জোরদার করা হয়েছে টুরিস্ট পুলিশের টহল। লাবণী এবং সুগন্ধার মাঝখানে যে অংশ, সিগাল পয়েন্টের দিকে ঝুঁকি রয়েছে, ডিভাইন রিসোর্টের সামনে ঝুঁকি রয়েছে, আর কলাতলির কিছু পয়েন্টে কিন্তু বড় বড় রিপ কারেন্টের সৃষ্টি হয়েছে এবং কিছু গুপ্তখালের সৃষ্টি হয়েছে। আমরা বলবো যারা পর্যটকরা আসবেন, কক্সবাজার ভ্রমণ করবেন, তারা অবশ্যই পানিতে নামার আগে নিশ্চিত হবেন আপনার এলাকায় লাইফগার্ড সার্ভিস আছে। লাইফগার্ড সার্ভিসদের কাছ থেকে তথ্য নেবেন, জোয়ার ভাটার সময় জেনে নেবেন এবং একটা সেফ জোন, সেফ সময়ে নামবেন। তবে এত ভিড় দেখা গেলেও পর্যটন ব্যবসায়ীরা বলছেন এবার পর্যটক অন্য যে কোনো সময় চেয়ে কম। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।